আসসালামু আলাইকুম। কারিগরি শিক্ষা অধিদপ্তর ও A2I এর যৌথ উদ্যোগে দক্ষতা বাতায়ন ফেসবুক পেজে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং অনলাইন লাইভ ক্লাসে সবাইকে সুস্বাগতম। প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি ফাওয়ার ষষ্ঠ পর্বের ইঞ্জিন টেস্টিং অ্যান্ড পারফরমেন্স 67161 এই বিষয়ের উপর ষষ্ঠতম রিভিউ ক্লাস নিচ্ছি। বরাবরের মতো পাঠ উপস্থাপনায় আমি মোহাম্মদ মাইনুদ্দিন, জুনিয়র ইনস্ট্রাক্টর পাওয়ার, চট্টগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউট। প্রিয় শিক্ষার্থী, আজকে আমাদের আলোচ্য বিষয়সমূহের মধ্যে ইঞ্জিন টেস্টিং অ্যান্ড পারফরমেন্স এর 13তম অধ্যায় অর্থাৎ অন্তর্দহন ইঞ্জিনের পারফরমেন্স, এই বিষয়ের ইঞ্জিনের পারফরমেন্স কি, ইঞ্জিনের পারফরমেন্স মূল্যায়নের ফ্যাক্টর সমূহ, ইঞ্জিনের পারফরমেন্স প্যারামিটার সমূহ, পারফরমেন্স প্রভাবিত ফ্যাক্টর সমূহ, বিএসপি বনাম আরপিএম, পারফরমেন্স বৈশিষ্ট্যগুলো প্রভাবিত করা চলরাশি সমূহ এবং ইঞ্জিনের পারফরমেন্স বৃদ্ধি করার পদ্ধতি সমূহ নিয়ে আমি বিস্তারিত তোমাদের সাথে আলোচনা করব। আশা করি তোমরা ধৈর্য সহকারে মনোযোগ দিয়ে ক্লাসটি উপভোগ করার চেষ্টা করবে। তাহলে আমরা আলোচনার মূল বিষয়বস্তুতে চলে যাচ্ছি। আমরা ছবিগুলো যদি ভালো করে লক্ষ্য করে দেখি তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে হোয়াট ইজ পারফরমেন্স আর একটা গাড়ি দেখতে পাচ্ছি। একটা হলো পারফরমেন্স কি আর একটা হলো একটা গাড়ি দেখা যাচ্ছে। তাহলে যে পারফরমেন্স এবং যে গাড়ি, এখানে আমরা যদি বলি পারফরমেন্স জিনিসটা কি, কর্মদক্ষতা। আমি কত ইনপুট এবং ইনপুটের তুলনায় আউটপুটের পরিমাণটা, তাহলে আমরা দেখে নিই যেখানে পারফরমেন্স জিনিসটা কি। এখানে ইঞ্জিনের পারফরমেন্স প্রকৃতপক্ষে একটি আপেক্ষিক বা তুলনামূলক শব্দ। তাহলে এটি দিয়ে কি করে? যার আবিধানিক অর্থ হলো কৃতিত্ব বা সফলতা, সাকসেসফুলি। যার আবিধানিক অর্থ হলো কৃতিত্ব বা সফলতা, যেটাকে আমরা সাকসেসফুলি বলি, অর্থাৎ সাকসেসফুলি ভাবে কতটুকু সে কাজ দেখাতে পারতেছে। আমরা যদি আরেকটু বিস্তারিত বলতে চাই তাহলে কোনো ইঞ্জিনের পারফরমেন্স বলতে এতে প্রয়োগকৃত শক্তি কতটা সফলভাবে কাজে পরিণত হয় বা অন্য কোনো তুলনামূলক ইঞ্জিনের সাপেক্ষে কতটা কৃতিত্বের সাথে সরবরাহকৃত শক্তি কাজে রূপান্তরিত হয় তাকে বোঝায়। বর্তমানে পারফরমেন্স তুলনা করার জন্য অনেক ধরনের প্যারামিটার ব্যবহার করা হয়, এটা আমরা জানি। তাহলে আমরা কি দেখলাম? যে ইঞ্জিনের পারফরমেন্স প্রকৃতপক্ষে একটা তুলনামূলক বা কম্পেয়ার করার মতো একটা শব্দ, যেটি মূলত হলো কৃতিত্ব বা সফলতা, সাকসেসফুলি, অর্থাৎ কোন ইঞ্জিনের পারফরমেন্স বলতে এতে প্রয়োগকৃত শক্তিটাকে কতটা সফলভাবে কাজে পরিণত হয় বা অন্য কোনো তুলনামূলক ইঞ্জিনের সাথে
কতটা কৃতিত্বের সাথে সে সরবরাহকৃত শক্তি কাজে রূপান্তরিত করতে পারে। সরবরাহকৃত শক্তি কাজে রূপান্তরিত করতে পারে তাকে ইঞ্জিনের পারফরম্যান্স বোঝানো হয়। তাহলে বর্তমানে পারফরম্যান্স তুলনা করার জন্য অনেক ধরনের প্যারামিটার আছে। বর্তমানে পারফরম্যান্স তুলনা করার জন্য অনেক ধরনের প্যারামিটার আছে, আমরা সেগুলা আলোচনা করব। প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা ইঞ্জিনের পারফরম্যান্স বিষয়টি বুঝতে পেরেছো। ইঞ্জিনের পারফরম্যান্স মূল্যায়নের ফ্যাক্টর সমূহ। এখন আমরা আলোচনা করব ইঞ্জিনের পারফরম্যান্স মূল্যায়নের ফ্যাক্টর সমূহ। কি কি ফ্যাক্টর রয়েছে পারফরম্যান্স মূল্যায়ন করার জন্য? আমরা একটা ইঞ্জিনকে যখন ব্যবহার করব তখন কিছু নিয়ম নীতির মধ্য দিয়ে যদি আমরা এটি পরিচালনা করি তাহলে আমরা ইঞ্জিনের কর্মদক্ষতা ভালো পাবো। ইঞ্জিনের কর্মদক্ষতা ভালো পাবো। তাহলে সেই নিয়ম নীতির মধ্যে যদি আমরা পরিচালিত করতে হয়, সেই নিয়ম নীতি আমাদের জানা থাকতে হবে। তাহলে এখন আমরা এক নজর দেখে নিই সেই নিয়ম নীতির মধ্যে কি কি বিষয় রয়েছে। ক, ব্যবহারযোগ্য গতিসীমার মধ্যে প্রতিটি গতিতে প্রাপ্ত সর্বোচ্চ ক্ষমতা বা টর্ক। ব্যবহারযোগ্য গতিসীমার মধ্যে প্রতিটি গতিতে প্রাপ্ত সর্বোচ্চ ক্ষমতা বা টর্ক। আমরা যে গতিসীমার মধ্যে ইঞ্জিনটাকে চালাচ্ছি সেটির মধ্যে আমরা সর্বোচ্চ ক্ষমতা বা টর্ক পাবো। ব্যবহারযোগ্য গতিসীমার মধ্যে সমান সময়ের ব্যবধানে বিভিন্ন গতি নির্বাচন করা। ব্যবহারযোগ্য গতিসীমার মধ্যে সমান সময়ের ব্যবধানে বিভিন্ন গতি নির্বাচন করা। একথার অর্থ কি? অর্থাৎ আমরা যখন একটা ইঞ্জিন বা একটা গাড়িকে পরিচালনা করতেছি, রাস্তায় চালাচ্ছি, তখন আমি একই গিয়ারে একই স্পিডে কন্টিনিউ করব না, বেশি সময় ধরে চালাবো না। অর্থাৎ আমি নির্দিষ্ট সীমা পর আমাকে কি করতে হবে? গিয়ার পরিবর্তন করতে হবে, ইঞ্জিনের আরপিএম পরিবর্তন করতে হবে। তাহলে আমি ইঞ্জিনের পারফরম্যান্স ভালো পেতে পারি। তাহলে প্রিয় শিক্ষার্থী, এটি একটি গুরুত্বপূর্ণ পয়েন্ট যে আমাদেরকে যে কোনো গাড়ি, আমি যদি ব্যক্তিগত গাড়ি পরিচালনা করি সেক্ষেত্রেও, আর কাউকে যদি পরামর্শ দিই তাহলে সেক্ষেত্রেও আমাদেরকে এটা জিনিস খেয়াল রাখতে হবে যে একই গাড়ির একটা গতিসীমার মধ্যে সমান সময়ের ব্যবধানে আমি বিভিন্ন গতি নির্বাচন করব, এটা করা উচিত। ব্যবহারযোগ্য পরিচালনা সীমার মধ্যে ব্রেক স্পেসিফিক জ্বালানি খরচ। ব্যবহারযোগ্য পরিচালনা সীমার মধ্যে ব্রেক স্পেসিফিক জ্বালানি খরচ, আমরা জানি বিএসএফসি, আইএসএফসি, এখানে ব্রেক স্পেসিফিক জ্বালানি খরচ আমাদেরকে সীমার মধ্যে রাখতে হবে। নির্দিষ্ট পরিচালনা সীমার জন্য ইঞ্জিনের নির্ভরযোগ্যতা, টেকসই হওয়ার গুণ বা শক্তি। একটা নির্দিষ্ট পরিচালনা সীমার জন্য ইঞ্জিনের নির্ভরযোগ্যতা, টেকসই হওয়ার গুণ বা শক্তি, আমি যে ইঞ্জিনটাকে পরিচালনা করতেছি সেটা ওই নির্দিষ্ট সময় পর্যন্ত চলবে কিনা সেই বিষয়টা আমাকে কনফার্ম করতে হবে। তার আনুষঙ্গিক অনেকগুলো বিষয় বিবেচনা করে। তাহলে ইঞ্জিনের পারফরম্যান্স বৈশিষ্ট্য সমূহ। ইঞ্জিনের পারফরম্যান্স বৈশিষ্ট্য সমূহ। ইঞ্জিন টেস্ট থেকে প্রাপ্ত ফলাফলের ভিত্তিতে আমরা ইঞ্জিনের পারফরম্যান্স পেতে পারি। তাত্ত্বিক ডাটার ভিত্তিতে তাত্ত্বিক বিশ্লেষণের মাধ্যমে পেতে পারি। তাত্ত্বিক ডাটার ভিত্তিতে তাত্ত্বিক বিশ্লেষণের মাধ্যমেও আমরা ইঞ্জিনের পারফরম্যান্স বৈশিষ্ট্যটি পেতে পারি। তাহলে এখন আমরা নেক্সট ইঞ্জিনের পারফরম্যান্স প্যারামিটার সমূহ কি কি আমরা সেটি একটু দেখে নিই। ইঞ্জিনের আমরা কিছুক্ষণ আগে যে আলোচনা করলাম, ইঞ্জিনের পারফরম্যান্স প্যারামিটার উপর ডিপেন্ড করে। আজকাল অনেক ধরনের প্যারামিটার দিয়ে ইঞ্জিনের কর্মদক্ষতা নির্ণয় করা যায়। ইঞ্জিনের পারফরম্যান্সের প্যারামিটার গুলা কি কি আমরা এখানে কয়েকটি বিষয় দেখতে পাচ্ছি। ব্রেক স্পেসিফিক জ্বালানি খরচ, ব্রেক স্পেসিফিক জ্বালানি খরচ, ব্রেক মিন ইফেক্টিভ প্রেসার, ইঞ্জিনের আপেক্ষিক ওজন, একক আয়তন কর্তৃক উৎপন্ন ক্ষমতা। এখানে আমরা চারটি বিষয় দেখতে পাচ্ছি। এই চারটি বিষয়ের ব্রেক স্পেসিফিক জ্বালানি খরচ এটির সাথে ইঞ্জিনের পারফরম্যান্স ওতপ্রোতভাবে জড়িত। আমরা কিছুক্ষণ আগে সেটি আলোচনা করেছি। ব্রেক মিন ইফেক্টিভ প্রেসার, এই ব্রেক মিন ইফেক্টিভ প্রেসার, ইঞ্জিন সিলিন্ডারে দুই ধরনের প্রেসার পাওয়া যায়। একটা হলো ইন্ডিকেটেড মিন ইফেক্টিভ প্রেসার আর একটা হলো ব্রেক মিন ইফেক্টিভ প্রেসার।
তাহলে এই ব্রেক মিনিফ্রিক প্রেসারের উপর ডিপেন্ড করে আমার ইঞ্জিনের ক্ষমতা উৎপন্ন হয় এবং সেই ক্ষমতার উপর ডিপেন্ড করে ইঞ্জিন পরিচালিত হয়। সুতরাং ইঞ্জিনের কর্মদক্ষতা ব্রেক মিনিফ্রিক প্রেসারের সাথে জড়িত। ইঞ্জিনের আপেক্ষিক ওজন, একটা ইঞ্জিন কতটুকু ওজনের হবে সেই বিষয়টা বিবেচনায় রাখতে হয়, সেটার উপর ডিপেন্ড করে ইঞ্জিনের পারফরমেন্স নির্ভর করে। ইঞ্জিন যতটুকু ক্ষমতা উৎপন্ন করলো তার সবটুকু যদি নিজের বডি সহ আনুষঙ্গিক যন্ত্রপাতির ওজন বহন করতে চলে যায়, তাহলে ইঞ্জিনের উপর আমরা কি লোড দিব? তাহলে সুতরাং ইঞ্জিনের আপেক্ষিক ওজন একটা বড় ফ্যাক্টর। একক আয়তন কর্তৃক উৎপন্ন ক্ষমতা, একটা সুনির্দিষ্ট আয়তন কর্তৃক উৎপন্ন ক্ষমতা, আমরা যে সুইফট ভলিউম পাচ্ছি সে ভলিউমে কি পরিমাণ পাওয়ার উৎপন্ন করতেছে বা পাওয়ার উৎপন্ন হচ্ছে সেটির উপর ডিপেন্ড করতেছে পারফরমেন্স। প্রিয় শিক্ষার্থী, আমরা এখন পরবর্তী স্লাইডে চলে যাচ্ছি। পরবর্তী টপিকস হলো ইঞ্জিনের পারফরমেন্স প্রভাবিত করার ফ্যাক্টর সমূহ। আমরা এর আগের স্লাইডে যেটা পড়ছিলাম প্যারামিটার সমূহ, আমরা কয়েকটি প্যারামিটার নিয়ে আলোচনা করলাম। ব্রেক স্পেসিফিক জ্বালানি খরচ, ব্রেক মিনিফিকটিভ প্রেসার, ইঞ্জিনের আপেক্ষিক ওজন, একক আয়তন কর্তৃক উৎপন্ন ক্ষমতা। এখন আমরা যেটি আলোচনা করব সেটি হলো ইঞ্জিন পারফরমেন্স প্রভাবিত হওয়ার ফ্যাক্টর সমূহ। কি কি ফ্যাক্টরের কারণে একটা ইঞ্জিনের পারফরমেন্স প্রভাবিত হতে পারে? একটা ইঞ্জিনের পারফরমেন্স প্রভাবিত হতে পারে, তাহলে আমরা এক নজরে দেখে নিই। ইঞ্জিন সিলিন্ডার থেকে নির্গত পোড়া গ্যাস। ইঞ্জিন সিলিন্ডার থেকে নির্গত পোড়া গ্যাস এটি ইঞ্জিনের পারফরমেন্সকে প্রভাবিত করতে পারে। আমরা জানি ইঞ্জিন সিলিন্ডারের অক্সিজেন সেন্সর ব্যবহার করা হয় নির্গত পোড়া গ্যাসের থেকে তথ্য ইনফরমেশন জানার জন্য। সেই তথ্য উপাত্ত বিশ্লেষণ করে বোঝা যায় ইঞ্জিনের সিলিন্ডারে কোন ধরনের মিক্সার ব্যবহার করা হয়েছিল, তাহলে সেটি একটি গুরুত্বপূর্ণ বিষয়। বাল্বের বাধা বা ইনার্শিয়া। বাল্বের বাধা বা ইনার্শিয়া এটি হলো, আমরা দুই ধরনের বাল্ব ব্যবহার করি, একটা ইনটেক আর একটা এক্সজস্ট। বাল্ব টাইমিং অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাল্ব টাইমিং, কখন ইনটেক বাল্ব খোলা থাকবে, কখন এক্সজস্ট বাল্ব খোলা থাকবে, কখন উভয় প্রকার বাল্ব বন্ধ থাকবে। যদি এই টাইমিং থেকে এই বাল্ব টাইমিং খোলা বন্ধ হওয়াটা যদি ঠিক না থাকে তাহলে ইঞ্জিনের পারফরমেন্স প্রভাবিত হয়। প্রজ্বলন কাল। প্রজ্বলন কাল, একটা ইঞ্জিনের যে কম্বাসন চেম্বার আছে সেই কম্বাসন চেম্বারে যে দহন কালটা, সে দহন কত সময় ধরে চলবে, দহন হবে, জ্বালানি প্রজ্বলিত হবে, সেটির উপর ডিপেন্ড করতেছে। এবং সেই জ্বালানি যদি অসম্পূর্ণ দহন হয়, সেই জ্বালানির যদি অসম্পূর্ণ দহন হয়, অপুরা থাকে, তাহলে ইঞ্জিনের শক্তি ভালোভাবে উৎপন্ন হবে না। আর যদি ইঞ্জিনের শক্তি ভালোভাবে উৎপন্ন না হয়, সঠিক পাওয়ার উৎপন্ন না হয়, তাহলে সেক্ষেত্রে সেটি ইঞ্জিনের পারফরমেন্সকে প্রভাবিত করবে। বায়ুমণ্ডলীয় অবস্থা, চাপ, তাপমাত্রা, আর্দ্রতা, পারিপার্শ্বিক টেম্পারেচার উপর ডিপেন্ড করে ইঞ্জিনের পারফরমেন্স প্রভাবিত করে। আর্দ্রতা যুক্ত, কুয়াশা যুক্ত টেম্পারেচারের মধ্যে ইঞ্জিনের পারফরমেন্স এক ধরনের হয়ে থাকে। আবার যদি বায়ুমণ্ডলীয় টেম্পারেচার বেশি হয় তাহলে আরেক ধরনের হয়ে থাকে। সর্বোপরি সর্বোপরি ব্যবহৃত লুব্রিকেটিং অয়েলের গুণগত মান। ব্যবহৃত লুব্রিকেটিং অয়েলের গুণগত মান। তাহলে ব্যবহৃত লুব্রিকেটিং অয়েলের গুণগত মান বলতে কি, আমরা যে ইঞ্জিনে লুব অয়েল ব্যবহার করি সেটির যদি কোয়ালিটি ভালো না হয় তাহলে সেটি ইঞ্জিনে লুব্রিকেটিং অয়েল যে কাজগুলা করে সে কাজগুলাতে ব্যাঘাত ঘটবে। সে কাজগুলাতে যদি ব্যাঘাত ঘটে তাহলে খুব কম সময়ের মধ্যে ইঞ্জিনের যন্ত্রাংশ সমূহ ক্ষয় হবে, ঘর্ষণের কারণে ক্ষয় হবে। তাহলে দেখা গেছে যে যন্ত্রাংশের ক্ষয়ের কারণে ইঞ্জিনের পারফরমেন্স প্রভাবিত হবে। তাহলে প্রিয় শিক্ষার্থী, আমরা পরবর্তী স্লাইডে চলে যাচ্ছি। আমরা এখন একটা বিষয় দেখব, ইঞ্জিনের পারফরমেন্সের মধ্যে বিএসপি বনাম আরপিএম কি প্রভাবিত করে। বিএসপি বনাম আরপিএম কি প্রভাবিত করে? বিএসপি বনাম আরপিএম কি প্রভাবিত করে? আমরা জানি একটা ইঞ্জিনের বিএসপি
ব্রেক হর্স পাওয়ার, আর আরপিএম রেভলিউশন পার মিনিট। তাহলে এদের মধ্যে কি প্রভাব পড়ে, একে অপরের সাথে কি সম্পর্ক, একে অপরের সাথে কি সম্পর্ক রয়েছে, তা আমরা সেটা এখন একটু দেখব। আমরা দেখতে পাচ্ছি, আমরা জানি বিএসপি এবং আরপিএম সম্পর্ক থেকে যেটা দেখা যায়, বিএসপি এবং আরপিএম সম্পর্ক থেকে যেটি দেখা যায় সেটি হলো ইঞ্জিনের আরপিএম বাড়ার সাথে সাথে, অর্থাৎ ইঞ্জিনের আরপিএম বাড়ার সাথে সাথে বিএসপি ধীরভাবে বেড়ে যায়, বিএসপি ধীরভাবে বেড়ে যায়। কিন্তু নির্দিষ্ট গতিতে পৌঁছার পর বিএসপি কমে যায়। বিএসপি এবং আরপিএম সম্পর্কে দেখা যায় ইঞ্জিনের আরপিএম বাড়ার সাথে সাথে বিএসপি ধীরভাবে বেড়ে যায়, কিন্তু নির্দিষ্ট গতিতে পৌঁছার পর বিএসপি কমে যায়। এর দুটো কারণ আছে। তাহলে আমরা এখানে কি দেখতে পাচ্ছি, যে একটা ইঞ্জিনের বিএসপি এবং আরপিএম সম্পর্কের মধ্যে এই সম্পর্কটা হয় যে ইঞ্জিনের আরপিএম বাড়ার সাথে সাথে বিএসপি বাড়তে থাকে, কিন্তু একটি নির্দিষ্ট গতিতে পৌঁছার পর বিএসপি কমে যায়। এর দুটি কারণ আছে। প্রথম কারণটা কি, উচ্চ গতিতে আয়তনিক দক্ষতা অনেকটা কমে যায়, ভলিউমেট্রিক ইফিসিয়েন্সি। কি ইফিসিয়েন্সি? ভলিউমেট্রিক ইফিসিয়েন্সি কমে যায়, অর্থাৎ এয়ার ফুয়েল মিক্সারের পরিমাণ কমে যাওয়ায় কম্বাসন প্রেসার কমে যায়, যার ফলে কম ক্ষমতা উৎপন্ন হয়। দ্বিতীয়ত, 1000 থেকে 3000 আরপিএম এ ইঞ্জিনের ঘর্ষণ প্রায় 5 গুণ বেড়ে যায়, ফলে ব্রেক অক্ষমতা কমে যায়। তাহলে ইঞ্জিনের যদি 1000 থেকে 3000 আরপিএম এর মধ্যে যে সকল ইঞ্জিন পরিচালিত হয় বা চলে, সে সকল ইঞ্জিনের ফ্রিকশন সাধারণত 5 গুণ বেড়ে যায়। এই বেড়ে যাওয়ার কারণে ব্রেক অক্ষমতা সাধারণত কমে যায়। বিএসপি বনাম আরপিএম এর বাকি পয়েন্টগুলো যদি আমরা একটু দেখি, তাহলে আমরা দেখতে পাচ্ছি পেট্রোল এবং ডিজেল ইঞ্জিনের ক্ষেত্রে আরপিএম তুলনা করলে আরেকটা বিষয় লক্ষ্য করা যায়। পেট্রোল এবং ডিজেল ইঞ্জিনের ক্ষেত্রে আরেকটা বিষয় লক্ষ্য করা যায়। কি লক্ষ্য করা যায়? সেটি হলো নিম্ন গতিতে ডিজেল ইঞ্জিনের চেয়ে পেট্রোল ইঞ্জিনের টর্ক এবং বিএসপি বেশি। নিম্ন গতিতে ডিজেল ইঞ্জিনের চেয়ে পেট্রোল ইঞ্জিনের টর্ক এবং বিএসপি বেশি। কথাটি আমাদেরকে ভালোভাবে খেয়াল করতে হবে। নিম্ন গতিতে অর্থাৎ কম স্পিডে ডিজেল ইঞ্জিনের চেয়ে পেট্রোল ইঞ্জিনের টর্ক এবং বিএসপি বেশি। সত্য হলো কি, গতি কম থাকতে হবে, কিন্তু উচ্চ গতিতে পেট্রোল ইঞ্জিনের চেয়ে ডিজেল ইঞ্জিনের টর্ক বৃদ্ধি পায়। উচ্চ গতিতে পেট্রোল ইঞ্জিনের চেয়ে ডিজেল ইঞ্জিনের টর্ক বৃদ্ধি পায়। পেট্রোল ইঞ্জিনের বিএসপি কার্ভের সর্বোচ্চ মানে পৌঁছে, কিন্তু ডিজেল ইঞ্জিনে এরূপ ঘটনা ঘটে না, কারণ এতে অধিক ওজনের রেসিপ্রোকেটিং অংশ ব্যবহার করা হয়, যার কারণে গতির সীমাবদ্ধতা আছে। আমরা জানি পেট্রোল ইঞ্জিনের সাথে ডিজেল ইঞ্জিন যন্ত্রাংশ সমূহ বড় এবং ভারী, এবং ওজনও পেট্রোল ইঞ্জিনের সাথে ডিজেল ইঞ্জিন ভারী হয়ে থাকে, যার কারণে এর অধিক ওজনের রেসিপ্রোকেটিং অংশ ব্যবহার করার গতির কিছুটা সীমাবদ্ধতা আছে। পারফরমেন্স বৈশিষ্ট্যগুলা প্রভাবিত করার চলরাশি সমূহ যেটি আছে, পারফরমেন্স বৈশিষ্ট্যগুলা প্রভাবিত করার যে চলরাশি আছে, সেগুলা যদি আমরা বিশ্লেষণ করি, তাহলে যেটা দেখা যাচ্ছে, তাহলে যেটা দেখা যায় যে দহন হার এবং স্পার্ক টাইমিং, আমরা কিছু প্যারামিটার পাবো যেগুলার একটির সাথে আরেকটির সম্পর্ক রয়েছে। কি সম্পর্ক? দহন হার এবং স্পার্ক টাইমিং। স্পার্কের সময় এবং দহন হার এমনভাবে নিয়ন্ত্রিত হওয়া উচিত যে সর্বোচ্চ চাপ এবং পাওয়ার স্ট্রোকের যথাসম্ভব কাছাকাছি, এবং এতে ইঞ্জিনের গতি মসৃণ থাকবে। যদি স্পার্কের সময় এবং দহন হার এমনভাবে নিয়ন্ত্রিত হয় যে এদের সর্বোচ্চ চাপ পাওয়ার স্ট্রোকের যথাসম্ভব কাছাকাছি হয়, এবং এতে কি হবে, ইঞ্জিনের গতিটা মসৃণ থাকবে। বাতাস এবং জ্বালানির অনুপাত, এই অনুপাত অবশ্যই ইঞ্জিনের প্রয়োজন মেটানোর জন্য সেট করতে হবে। যখন সর্বোচ্চ পাওয়ার পারফরমেন্সের প্রয়োজন হয়, তখন যথাসম্ভব সবচেয়ে ভালো পাওয়ার অনুপাতের কাছাকাছি সেট করতে হবে। যখন সর্বোচ্চ
পাওয়ার পারফরমেন্সের প্রয়োজন হয় তখন যথাসম্ভব সর্বোচ্চ ভালো পাওয়ার অনুপাতের কাছাকাছি সেট করে নিতে হবে। তাহলে পারফরমেন্স বৈশিষ্ট্যগুলো প্রভাবিত করার পরবর্তী চলরাশিগুলো যদি আমরা দেখি, সংকোচন অনুপাত, যেটাকে আমরা কম্প্রেশন রেশিও বলে থাকি, সংকোচন অনুপাত যদি বৃদ্ধি পায় তাহলে ইঞ্জিনের তাপীয় দক্ষতা বৃদ্ধি পায়। কি হয়? সংকোচন অনুপাত যদি বৃদ্ধি পায় তাহলে ইঞ্জিনের তাপীয় দক্ষতা বৃদ্ধি পায়। অতি উচ্চ কম্প্রেশন রেশিওতে দক্ষতা বৃদ্ধির পরিমাণ অত্যন্ত নগণ্য। অতি উচ্চ কম্প্রেশন রেশিওতে দক্ষতা বৃদ্ধির পরিমাণ অত্যন্ত নগণ্য। তাহলে আমরা যেটা দেখতেছি সেটা হলো, যদি সংকোচন অনুপাত বৃদ্ধি পায় তাপীয় দক্ষতা বৃদ্ধি পাবে। অতি উচ্চ কম্প্রেশন রেশিওতে দক্ষতা বৃদ্ধির পরিমাণ অত্যন্ত নগণ্য। এক্ষেত্রে 5:1 থেকে 9:1 পর্যন্ত সংকোচন অনুপাত বৃদ্ধি পেলে 29% পাওয়ার বৃদ্ধি পায়। কত পার্সেন্ট? 29%। আর 9:1 থেকে 13:1 পর্যন্ত সংকোচন অনুপাত বৃদ্ধি পেলে 9% পাওয়ার বৃদ্ধি পায়। উচ্চ কম্প্রেশন রেশিওতে ইঞ্জিন ক্র্যাঙ্ক করতে বেশি শক্তির প্রয়োজন হয়। ফলে সঙ্গত কারণে বড় মাপের ক্র্যাঙ্কিং ডিভাইস প্রয়োজন হয়। এতে উচ্চ কম্প্রেশন রেশিওতে ব্যবহারের ফলে অস্বাভাবিক দহন হয়, যার ফলে অধিক পরিমাণ নাইট্রোজেন অক্সাইড নির্গত হয়, যা বায়ুমণ্ডলকে দূষিত করে। তাহলে আমরা সংকোচন অনুপাত ইঞ্জিনের পারফরমেন্সকে কিভাবে প্রভাবিত করে সেই বিষয়টি সহজে বুঝতে পারলাম। উচ্চ সংকোচন অনুপাত ব্যবহারের সুবিধা। এখন আমরা যেটি বলবো উচ্চ সংকোচন অনুপাত ব্যবহারের সুবিধা অসুবিধা। একটা ইঞ্জিনে উচ্চ সংকোচন অনুপাত ব্যবহার করলে কি সুবিধা পাওয়া যাবে, কি কি অসুবিধা হবে সে বিষয়টা আমরা আলোচনা করব। নির্দিষ্ট সীমা পর্যন্ত সংকোচন অনুপাত বৃদ্ধি পেলে পাওয়ার আউটপুট ও তাপীয় দক্ষতা বৃদ্ধি পায়। এটা হলো সুবিধা। নির্দিষ্ট সীমা পর্যন্ত সংকোচন অনুপাত বৃদ্ধি পেলে পাওয়ার আউটপুট ও তাপীয় দক্ষতা বৃদ্ধি পায়। ইঞ্জিনের ওজন ও আউটপুট রেশিও হ্রাস পায়। আপেক্ষিক জ্বালানি খরচ কম হয়। তাহলে তিনটে সুবিধা কি কি? একটি হলো সংকোচন অনুপাত বৃদ্ধি পেলে পাওয়ার আউটপুট এবং তাপীয় দক্ষতা বৃদ্ধি পায়। 2, ইঞ্জিনের ওজন ও আউটপুট রেশিও হ্রাস পায়। 3, আপেক্ষিক জ্বালানি খরচ কম হয়। এখন আমরা দেখব অসুবিধা কি। সংকোচন চাপ ও তাপমাত্রা বৃদ্ধি পায়, ফলে অটো ইগনিশন দিয়ে ডেটোনেশন সৃষ্টি হতে পারে। নক এবং ডেটোনেশন দুটো শব্দের সাথে প্রিয় শিক্ষার্থী তোমরা পরিচিত আছো। নক এবং ডেটোনেশন। তাহলে এখানে বলা হচ্ছে যে সংকোচন চাপ এবং তাপমাত্রা যদি বৃদ্ধি পায় তাহলে অটো ফ্রি ইগনিশন বা ফোর্সড ইগনিশন হতে পারে, সাথে সাথে ডেটোনেশন সৃষ্টি হতে পারে। নক নিবারণের জন্য গ্যাসোলিনের সাথে টেট্রা ইথাইল লিড ব্যবহার করা হয়। ইঞ্জিনের লিড ব্যবহার হলে তা ইমিশন কন্ট্রোল ডিভাইসকে অকেজো করে দেয় অনেক সময়। সর্বোপরি অপারেটিং দক্ষতা হ্রাস পায়। পিস্টন রিং এবং সিলিন্ডার ওয়ালের মধ্যে ফ্রিকশন বৃদ্ধি পায়। পিস্টন রিং এবং সিলিন্ডার ওয়ালের মধ্যে ফ্রিকশন বৃদ্ধি পায় কি করলে? উচ্চ কম্প্রেশন অনুপাতে পরিচালনা করলে। তাহলে আমাদেরকে একটা বিষয় খেয়াল রাখতে হবে, আমরা যেন সঠিক রেঞ্জের মধ্যে কম্প্রেশন রেশিও মেনটেন করে ইঞ্জিনকে পরিচালনা করতে পারি, সেদিকে আমাদেরকে বিশেষ নজর রাখতে হবে, বিশেষ খেয়াল রাখতে হবে। তাহলে এখন আমরা পরবর্তী টপিকসে যাই। পারফরমেন্স বৈশিষ্ট্যগুলো প্রভাবিত করার চলরাশি সমূহ মধ্যে এখনো বাকি আছে ইঞ্জিনের স্পিড। লো স্পিডে সিলিন্ডার ওয়ালের তাপ স্থানান্তরের জন্য সময় বেশি পায়, আর ফলে বেশি অনুপাতে হিট লস হয়, এবং একটি নির্দিষ্ট পয়েন্টে উচ্চ গতিতে এয়ার খরচ বেশি এবং ইন্ডিকেটেড পাওয়ার বেশি উৎপন্ন হয়। উচ্চ গতিতে ফ্রিকশন পাওয়ার বেড়ে যায় এবং চলমান অংশের মধ্যে অধিক জড়তা বিদ্যমান থাকে।
কি হয়? ইঞ্জিন স্পিড, লো স্পিডে সিলিন্ডার ওয়ালের তাপ স্থানান্তরের জন্য সময় বেশি পাওয়া যায়, ফলে বেশি অনুপাতে হিট লস হয়। ফলে বেশি অনুপাতে হিট লস হয়। লো স্পিডে সিলিন্ডার ওয়ালের তাপ স্থানান্তরের জন্য বেশি সময় পাওয়া যায়, হিট লসের পরিমাণ বেশি হয়। একটি নির্দিষ্ট পয়েন্টে উচ্চ গতিতে এয়ার খরচ বেশি হয় এবং ইন্ডিকেটেড পাওয়ার বেশি উৎপন্ন হয়। উচ্চ গতিতে ফ্রিকশন পাওয়ার বেড়ে যায় এবং চলমান অংশের মধ্যে অধিক জড়তা বিদ্যমান থাকে। এখন আসো প্রবেশকৃত চার্জের বল। অধিক চার্জ ইঞ্জিনে প্রবেশে অধিক ক্ষমতা উৎপন্ন করে। অনুরূপভাবে ইঞ্জিনের জিওমেট্রি স্থির এবং সর্বোচ্চ আয়তনিক দক্ষতা পেতে হলে অধিক ঘনত্বের চার্জ ইঞ্জিনে প্রবেশ করাতে হবে। অধিক ঘনত্বের চার্জ ইঞ্জিনে প্রবেশ করাতে হবে। পারফরম্যান্স বৈশিষ্ট্যগুলো প্রভাবিত করার চলরাশি সমূহ। তাপ ঘাটতি, ইঞ্জিনের উৎপন্ন শক্তির বিপুল অংশ অব্যবহৃত অবস্থায় পরিত্যক্ত হয় বা হিট লস হয়। অব্যবহৃত অবস্থায় পরিত্যক্ত হয় বা হিট লস হয়। হিট লস হ্রাস করা গেলে ইঞ্জিনের পারফরম্যান্স বৃদ্ধি পায়। যেমন কুল্যান্টের তাপমাত্রা বেশি থাকলে কম্বাসন চেম্বারের চারিপাশে তাপমাত্রার ঢাল হ্রাস পায় এবং হিট লসের পরিমাণও হ্রাস পাবে। কিন্তু এই পদ্ধতির সীমাবদ্ধতা আছে, কারণ উচ্চ তাপমাত্রায় ইঞ্জিনের যন্ত্রাংশ নষ্ট হয়ে যেতে পারে। তাহলে আমরা কি দেখলাম? যে তাপের ঘাটতি, যদি তাপ ঘাটতি, ইঞ্জিনের অধিক শক্তি উৎপন্ন হলে বিপুল অংশ অব্যবহৃত, ইঞ্জিনের উৎপন্ন শক্তির বিপুল অংশ অব্যবহৃত অবস্থায় পরিত্যক্ত হয়, অর্থাৎ হিট লস হয়। এই হিট লস হ্রাস করা গেলে ইঞ্জিনের পারফরম্যান্স বৃদ্ধি পায়। যেমন কুল্যান্টের তাপমাত্রা বেশি থাকলে কম্বাসন চেম্বারের চারিপাশে তাপমাত্রা হ্রাস পায় এবং হিট লসের পরিমাণ হ্রাস পাবে। কিন্তু এই পদ্ধতির সীমাবদ্ধতা আছে, এটি হলো কারণ উচ্চ তাপমাত্রায় ইঞ্জিনের যন্ত্রাংশ নষ্ট হয়ে যেতে পারে। তাহলে আমরা ইঞ্জিনের পারফরম্যান্স বৃদ্ধি করার পদ্ধতি সমূহ দেখি। কি কি পদ্ধতিতে ইঞ্জিনের পারফরম্যান্স বৃদ্ধি করা যায়? যে পদ্ধতিতে ইঞ্জিনের পারফরম্যান্স বেশি পাওয়া যাবে, ইঞ্জিন ডিজাইনারকে সেদিকে দৃষ্টি দিতে হবে। দুটি পদ্ধতিতে ইঞ্জিনের পারফরম্যান্স বৃদ্ধি করা যেতে পারে। কটি পদ্ধতিতে? দুটি পদ্ধতিতে। আমরা দুটি পদ্ধতিতে ইঞ্জিনের পারফরম্যান্স বৃদ্ধি করা যেতে পারে। কি কি? শুরুতে ইঞ্জিনে অধিক শক্তি সরবরাহ করতে, শুরুতে ইঞ্জিনে অধিক শক্তি সরবরাহ করতে হবে। যে দক্ষতায় জ্বালানি শক্তি যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত হচ্ছে তা বৃদ্ধি করতে হবে। যে দক্ষতায় জ্বালানি শক্তি যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত হচ্ছে তা বৃদ্ধি করতে হবে। তাহলে প্রিয় শিক্ষার্থী, আমরা ইঞ্জিনের পারফরম্যান্স বৃদ্ধি করতে হলে দুটি উপায় অবলম্বন করতে হবে। একটি হলো শুরুতে ইঞ্জিনে অধিক শক্তি সরবরাহ করতে হবে। দ্বিতীয়ত, যে দক্ষতায় জ্বালানির শক্তি যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত হচ্ছে তা বৃদ্ধি করতে হবে। তাহলে আমরা পরবর্তী টপিকসে যাই। ইঞ্জিনের পারফরম্যান্স বৃদ্ধি করা। ইঞ্জিনের পারফরম্যান্স বৃদ্ধি করা। কম্বাসন চেম্বারে চার্জ প্রবেশের বল বৃদ্ধি করে শক্তি সরবরাহ বৃদ্ধি করা যেতে পারে। কম্বাসন চেম্বারে চার্জ প্রবেশের বল বৃদ্ধি করে শক্তি সরবরাহ বৃদ্ধি করা যেতে পারে। এর জন্য সুপার চার্জার একটি ভালো পদ্ধতি। আমরা জানি সুপার চার্জার ব্যবহার করা হয়। আয়তনিক দক্ষতা বৃদ্ধি পেলে চার্জের বলও বৃদ্ধি পাবে। পারফরম্যান্স বৃদ্ধির জন্য ইঞ্জিনের গতি বাড়ানো যেতে পারে, কিন্তু এতে ফ্রিকশন লস বেড়ে যায় এবং একটি নির্দিষ্ট পয়েন্টের উপরে আয়তনিক দক্ষতাও হ্রাস পায়। ডেটোনেশন ব্যতীত জ্বালানির মান উন্নয়ন করলে পারফরম্যান্স উন্নয়নে সহায়ক হতে পারে। এক্সজস্ট গ্যাসের শক্তি দিয়ে এক্সজস্ট টারবাইন চালিয়ে ইঞ্জিনের আউটপুট শ্যাফটে সরবরাহ করা যেতে পারে। এতে ইঞ্জিনের আউটপুট বৃদ্ধি পাবে। এই ধরনের বুস্টার ইঞ্জিনকে টার্বো কম্বাইন্ড ইঞ্জিন বলা হয়, টার্বো কম্পাউন্ড ইঞ্জিন বলা হয়। তাহলে আমরা কি দেখলাম এখানে? যে ইঞ্জিনের আরো কিছু বিষয় আছে, সেই বিষয়গুলো ব্যবহার করে ইঞ্জিনের পারফরম্যান্স বৃদ্ধি করা যেতে পারে। তার মধ্যে একটি হলো সুপার চার্জার। সুপার চার্জার ব্যবহার করলে ইঞ্জিনের পারফরম্যান্স বৃদ্ধি পাবে, কারণ এতে আয়তনিক দক্ষতা বেশি চার্জ প্রবেশ করবে। সাথে সাথে এক্সজস্ট গ্যাসের শক্তি দিয়ে এক্সজস্ট টারবাইন, যেটাকে আমরা স্কেভেঞ্জার বলে থাকি, সেটিও ব্যবহার করা যেতে পারে। এই ধরনের বুস্টার ইঞ্জিনকে টার্বো কম্পাউন্ড ইঞ্জিন বলা হয়ে থাকে। তাপ সমতা। তাপ সমতা এটা একটি গুরুত্বপূর্ণ তথ্য। জ্বালানি দহনের ফলে ইঞ্জিনের ভেতরে উৎপন্ন তাপের সবটুকু কার্য সম্পাদনে ব্যয় হয় না। এটা আমরা জানি, ইঞ্জিনে যে পরিমাণ সিলিন্ডারের তাপ উৎপন্ন হয় তার সবটুকু কার্য সম্পাদনে ব্যয়িত হয় না।
সামান্য অংশ কাজে রূপান্তরিত হয় আর বাকি অংশ এক্সজস্ট এবং কুলিং সিস্টেম দিয়ে নিঃশ্বসিত হয়। কিছু অংশ বিকিরণের মাধ্যমে তাপ হয় আর ইঞ্জিন কর্তৃক প্রদত্ত তাপ বিভিন্ন খাতে বন্টন করার পদ্ধতিকে তাপ সমতা বলে। ইঞ্জিন কর্তৃক প্রদত্ত তাপ বিভিন্ন খাতে বন্টন করার পদ্ধতিকে তাপ সমতা বলে। যে তালিকার মাধ্যমে উৎপন্ন তাপ কোন কোন খাতে ব্যয় হয় তা প্রকাশ করা হয় তাকে সাধারণত কি বলা হয়? হিট ব্যালেন্স শিট। তাপ সমতা তৈরির জন্য ইঞ্জিনকে একটি নির্দিষ্ট সময় নির্দিষ্ট লোড স্পিডে চালানো হয়। নির্দিষ্ট সময়ে জ্বালানি খরচ নির্ণয় করে তা থেকে 1 মিনিটে জ্বালানি খরচ বের করা হয়। জ্বালানির তাপীয় মান, কুলিং ওয়াটার ইঞ্জিনে প্রবেশের তাপমাত্রা এবং কুলিং ওয়াটারের ওজন, এক্সজস্ট গ্যাসের ওজন ও তাপমাত্রা রেকর্ড করা হয়। ইন্ডিকেটেড এবং ব্রেক পাওয়ার হিসাব করে তা নির্ণয় করা হয়। তাহলে এই তাপ সমতার মধ্যে আমরা গুরুত্বপূর্ণ কিছু টপিকস সম্পর্কে জানতে পারলাম। প্রিয় শিক্ষার্থী, তোমাদের জন্য বাড়ির কাজ। তোমরা ইঞ্জিনের পারফরমেন্স কি কাকে বলে সেটি শিখবে। ইঞ্জিনের পারফরমেন্স মূল্যায়নের ফ্যাক্টর সমূহ শিখবে। ইঞ্জিনের পারফরমেন্স প্যারামিটার সমূহ শিখবে। পারফরমেন্স প্রভাবিত করার ফ্যাক্টর সমূহ, বিএসপি বনাম আরপিএম, পারফরমেন্স বৈশিষ্ট্যগুলো প্রভাবিত করার চলরাশি, ইঞ্জিনের পারফরমেন্স বৃদ্ধি করার পদ্ধতি কি কয়টি, তাপ সমতা এবং হিট ব্যালেন্স শিট, অতি সংক্ষিপ্ত প্রশ্ন এবং সংক্ষিপ্ত প্রশ্নসমূহ নিয়ে পড়াশোনা করবে। আশা করি ক্লাসটি তোমাদের ভালো লেগেছে, উপভোগ করেছ। পরবর্তীতে এই ভিডিওটি পুনরায় যদি দেখতে হয় বা দেখার প্রয়োজন হয় তাহলে তোমাদেরকে www.skills.gov.bd এই ওয়েবসাইটটি ভিজিট করতে হবে। এই ওয়েবসাইটটি ভিজিট করার মাধ্যমে তোমরা পুনরায় এই ভিডিওটি সহজে দেখতে পাবে। পরবর্তী ক্লাসে যথাসময়ে তোমাদের সাথে আবার দেখা হবে। আশা করি সে পর্যন্ত সবাই সুস্থ থাকো, ভালো থাকবে। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো ক্লাস এখানে সমাপ্ত করতেছি। আসসালামু আলাইকুম।